আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি 2026। আমরা প্রথম আলো পত্রিকার সামনে নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন পরীক্ষায় আসার মতো বিভিন্ন প্রশ্ন বা তথ্য অথবা লিখিত বিষয়ে আলোচনা করা হয় এখানে। তো আমরা শুরু করি আজকের প্রথম আলো। দেখেন, প্রথমে রাফসান গালিবের একটা লেখাতে নজর দেওয়া যাক যে গণপরিষদ বিতর্কে জ্বলে উঠল স্ফুলিঙ্গ। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের ফলে নতুন রাষ্ট্র ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠিত হয় বা হলো। অর্থাৎ আমার এই দুইটা দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছিল এবং সেখানে একজনের কথা উল্লেখ করা হয়েছে এই লেখাতে, ধীরেন্দ্রনাথ দত্ত। উনি আসলে কে এবং উনি অবদান কি ওনার, এটা নিয়ে মূলত এই গণপরিষদের বিষয়ে ওনার অবদানের বিষয়টা এখানে লেখা হয়েছে। আমি একটু সংক্ষেপে বলি সেই কথাটা। পাকিস্তানের যে সংবিধান, এটা রচনা করার লক্ষ্যে 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদে প্রথম অধিবেশন বসে। এদিন এই অধিবেশনে নিয়ে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত উনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। যদিও 1948 সালের 25 ফেব্রুয়ারি প্রস্তাবটির পক্ষে 15টি ভোট এবং বিপক্ষে 51টি ভোট হয়, তাতে বাতিল হয় প্রস্তাবটি। এবং এরপরে 2 মার্চ দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে 11 মার্চ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে। একই মাসের 21 মার্চ রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ কার্জন হলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক উনি বক্তব্য দেন। উনি সেখানে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এতে ছাত্র জনতা অসন্তোষ প্রকাশ করে। এটা মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের সাথে জড়িত, কিভাবে আমাদের আন্দোলনটা একে একে তৈরি হচ্ছিল। এর মধ্যে গুরুত্বপূর্ণ নাম ধীরেন্দ্রনাথ দত্ত। একটা বিষয় দেখি, যেহেতু 12 তারিখ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা তো নির্বাচিত যারা জনপ্রতিনিধি বা মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, ওনাদের তো শপথ নিতে হবে। শপথ নেওয়ার সিস্টেমটা কি? শপথ নেওয়ার সিস্টেম হচ্ছে নিতে হবে স্পিকারের কাছ থেকে, কিন্তু বর্তমানে স্পিকার তো পলাতক রয়েছেন আইনের চোখে। পাশাপাশি যিনি ডেপুটি স্পিকার, তিনি জেলে আছেন এই মুহূর্তে। কীভাবে কে নিবে? সেক্ষেত্রে আইন উপদেষ্টা একটা কথা বলেছেন যে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন। বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন বলে উনি বলেছেন। এটা সংবিধানের আলোকেই আছে বলে জানা গেছে, যদিও এখনও বিস্তারিত বলতে পারছি না। দেখেন না, একটা বিষয়, 21 পদক পাচ্ছেন 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেস। 21 পদক 1976 সালে প্রচলন করা হয়। প্রচলন করার পরে কবি নজরুল প্রথম ব্যক্তি হিসেবে পদক পান। আর এটা যে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 9 জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেসকে 2026 সালের 21 পদকের জন্য মনোনীত করেছে সরকার। নতুন বিশিষ্ট ব্যক্তি কারা দেখি আমরা, যেমন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চলকলায় মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকা, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম, ভাস্কর্যে যশ হালদার যশ এবং
নৃত্যকলা অর্থী আহমেদ। এছাড়া ব্যান্ড ওয়ারফেজকে জাতীয় সঙ্গীত হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। ওয়ারফেজের যে একটা গান আছে মনে হয় যে দু চোখ সাগরে, না না দু চোখ সাগরে না, মনে আসছে না এই মুহূর্তে, অবাক ভালোবাসা সম্ভবত। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে আচ্ছা, খালি ভোট চায় আলু নিয়ে কথা কয়। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয়েছে যে পরপর 3 বছর 64 জেলার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে রংপুর জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলায় কৃষি জমি 1,90,514 হেক্টর। এর মধ্যে আলু চাষ হয় 28 থেকে 29% জমিতে। তার মানে তাদের আলু উৎপাদন রংপুর কেন শেষ, এবং ওখান থেকে মানুষ একটু বলতে ভোট নিয়ে সবসময় বলা, অনেক কিছু বলা হয়, আলু নিয়ে কথা হয় না। তারপর দেখি আর কি বিষয় আছে। আচ্ছা, অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং 4 কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। উনি কিন্তু আবার গুম সংক্রান্ত কমিশনও না, উনি না, গুম কমিশনের প্রধান ছিলেন। আর কমিশনারদের মধ্যে 2জনও গুম সংক্রান্ত কমিশনের সদস্য ছিলেন। তো এটা রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান। আর অন্য যে 4জনকে নিয়োগ দেওয়া হয়েছে তারা হচ্ছেন মোহাম্মদ নূর খান ও নাবির ইদ্রিস। বাকি 2জন কমিশনার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ও মানবাধিকার কর্মী ইলারা দেওয়ান। অনেকদিন ধরে ছিল না, 2024 সালে আগস্টে অভ্যুত্থানের পর থেকে ফাঁকা ছিল, পদত্যাগ করেন আর কি মানে সদস্যরা। পরে এই অনেকদিন পরে 1.5 বছর পরে এসে নিয়োগ দেওয়া হলো। দেখি অন্য কোনো বিষয় কি আছে এখানে। অ্যাপস্টাইন নথিতে থাকা প্রভাবশালীদের ব্যক্তিত্ব নিয়ে চরম বিতর্ক চরমে, এটা তো হওয়ারই কথা। অ্যাপস্টাইন ফাইলের সাথে আরেকটা বিষয় মনে পড়ছে যে এই যে অনেক কিছু বিতর্ক আসে, ঠিক নামটা মনে নাই এই মুহূর্তে। সেটা হচ্ছে একটা ফাইল বের হয় ব্রিটিশ আমেরিকান যে পররাষ্ট্র দপ্তর মিলে না কি যেন একটা, এই মুহূর্তে মনে আসছে না। বিভিন্ন মানুষ সম্পর্কে তথ্য দেওয়া হলো সেখানে। আচ্ছা, অনিশ্চয়তা কাটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায়, অবশেষে একটা আলোচনা, কিন্তু এতে আসলে কী হবে? ট্রাম্প তো বলছেন যে তার আয়াতুল্লাহ খামেনিকে বলছেন যে তার দুশ্চিন্তায় থাকা উচিত, মানে ভয় দিচ্ছে আর কি। আলোচনা কী নিয়ে? পারমাণবিক চুক্তি নিয়ে। এখানে যে আমি দেখলাম যে খুব বেশি বিষয় নিয়ে কথা বলতে ইরান চায় না, কিন্তু যুক্তরাষ্ট্র চায় তারা পরমাণু নিয়ে কথা বলুক, ইউরেনিয়াম নিয়ে কথা বলুক, বা কী করা প্রয়োজনে করে বলছেন। যেমন এখানে একটা বিষয় এখানে আছে যে ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানে অনীহার কথা এরই মধ্যে সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক ইস্যুর সমাধান হবে এমন কোনো নিশ্চয়তাও নেই, কারণ ইরান বলছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার বজায় রাখতে হবে। উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশ যেমন রাশিয়ায় পাঠানোর প্রয়োজনও নেই। আচ্ছা, দেখি আর কোনো বিষয় আছে কিনা। বেগম রোকেয়ার সুলতানার ড্রিম বা সুলতানার স্বপ্ন, এটা লেখা আছে আজকে অন্য আলোতে, চাইলে পড়তে পারেন। তো এই ছিল আজকের মতো, যেটুকু বুঝতে পারলাম বা বোঝাতে পারলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।